আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে আপনি আমার ভিডিও উপভোগ করুন না কেন, আপনার জন্য রইল শুভকামনা। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, ভালোবাসা দিয়েছেন, তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ধন্যবাদ। বন্ধুরা, আমরা আজ শাহিনের চ্যানেল থেকে শাহিনের নিজ মুখের অনেক জবানবন্দি, স্বীকারোক্তি কিংবা তার নিজে যে সাফাই গাইতে গিয়ে নিজেই ফেঁসে গিয়েছে, সে নিজেই বুঝতে পারেনি। সে মাদকাসক্ত লোকের সঙ্গে মেলামেশা করে, সে খারাপ লোকজনের সঙ্গে উঠা বসা করে, সে এলাকা ভিত্তিক যারা মাদক ব্যবসায়ী, মাদক পাচারকারী, তাদের সাথে সম্পর্ক নিজের অজান্তেই এসব বলে ফেসে গেল। আমরা সবাই জানি একজন দুর্নীতিবাজ আরেকজন দুর্নীতিবাজই বন্ধু হয়, একজন দুশ্চরিত্র লোক আরেকজন দুশ্চরিত্র লোকই তার বন্ধু হয়, নেশাগ্রস্ত লোক আরেকজন নেশাগ্রস্ত লোককেই খুঁজে নেয়। আজ যখন এই শাহিন ক্যামেরার সামনে কথা বলছিল, তখন তার চোখ ছিল নেশা আসক্ত। হ্যাঁ, নেশা আসক্ত চোখ নিয়ে সে কথা বলছিল এবং সে তখন আসক্ত ছিল, যার জন্য সে এই যে কথা বলার শেষের দিকে সে এমন কিছু ভাষা, এমন কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে যেটা তার জন্য কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। সে কিছু রোস্টার মহিলাদের যা তা ভাষায় কথা বলেছে। এটা তার বলার অধিকার কে দিল? সে কার মাধ্যমে এই অধিকারটা পেল? কোন অধিকার থেকে ওরকম দুশ্চরিত্র মাদকাসক্ত খারাপ লোকটা এসে যা তা ভাষায় কথা বলার অধিকার রাখে? সে বুঝতেই পারছে না তার শেষ পরিণতি কি হবে। সে থানা দেখিয়েছে না, সে না বলছে সে সাধু। সেই সাধুগিরিটা তার কোথায় যে পৌঁছাবে। সে যতই শারমিনের সঙ্গে ভালো ব্যবহার করতে চাক না কেন, শারমিন তাকে মেনে নিলেও সে প্রশাসনের দৃষ্টিতে পড়ে গিয়েছে। সে যে মাদকাসক্ত লোকদের সঙ্গে ওঠা বসা করে, সে নিজে মাদকাসক্ত। তার রক্ত পরীক্ষা করলে দেখা যাবে তার রক্তে মাদক মিশে আছে। প্রয়োজনে সে ব্যবস্থাও করা হবে। সে কোথায় আঙ্গুল তুলেছে, কোথায় কোন ভাষা ব্যবহার করেছে, এটা সে ভুলেই গিয়েছে। হ্যাঁ, শারমিন আজ নরম সুরে কথা বলেছে। শারমিন তার হাজবেন্ডের ব্যাপারে আজ দেখলাম একটু নমনীয়তা দেখিয়েছে, বাট শারমিন কিন্তু ফাঁস করে দিয়েছে। শারমিন কিন্তু বলে দিয়েছে তার স্বামীর আসল পরিচয়, এটার মধ্যে কোনো মিথ্যা নেই। এই স্বীকারোক্তিটাই ছিল সবচেয়ে বড় কথা। একবার নয়, দুবার নয়, তিনবারই সে বলেছে তার কথার মধ্যে কোনো মিথ্যা নেই। আজও ভিডিওতে সে বলেছে সে যা সত্যি সেটাই করে বলেছে সে ভিডিওতে। তো পাবলিক প্লেসে এসে এমন সাক্ষী কি করে দুর্বল করবে শাহিনের সঙ্গে? এই যে শারমিন যতই মেলামেশা করতে চাক না কেন, যতভাবেই শারমিন বলুক না কেন সে শারীরিকভাবে অত্যাচারিত ছিল না, বাট মানসিক অত্যাচারিত ছিল। সে বিভিন্নভাবে তার সঙ্গে খারাপ ব্যবহার করত বা বাজে ভাষায় ব্যবহার করত, তার বাবা মা তুলে কথা বলতো। সেটা কিন্তু ওই যে শাহিন সে নিজেও স্বীকার পেয়েছে, শারমিন সেও স্বীকার পেয়েছে। তো এটুকু স্বীকারই যথেষ্ট। নির্যাতন কেবল শারীরিক হয় না, নির্যাতন মানসিক হয়, নির্যাতন অনেকভাবে হয়। তো যাই হোক বন্ধুরা, শাহিন নিজে সাফাই গাইতে গিয়ে নিজে ফেঁসে গিয়েছে, নিজেই নিজের স্বীকারোক্তি প্রমাণ করেছে। সে বলেছে থানায়ও জানে তার ব্যাপারটা। জানি তো, থানায়ও জানে। তোমাকে যে থানায়ও তোমার চরিত্রটা থানা থেকে জানা, তা তো জানি। তোমারও তো সাফাই গাইতে হবে না। তুমি আজ যে ভিডিওটা করেছো, এই ভিডিও ভয়াবহতা চরম আকারে পৌঁছে যাবে। যাই হোক বন্ধুরা, এই যে শারমিন শাহিন মিলে যেতে চাচ্ছে, হয়তোবা তারা মিলেও যাবে। তারা যে আমি বলবো না নাটকবাজি করেছে, কারণ নাটকবাজির এই জায়গাটা এখনো পর্যন্ত নাই। শারমিনের জায়গায় রাগ করে তার সাথে সংসার জীবন অতিষ্ঠ হয়ে মানসিক যন্ত্রণা থেকে বের হতে ওই বাড়ি থেকে বের হয়ে এসছে। হয়তোবা এখন মেনে নিতে চাচ্ছে, তার ধারণা যে ওই জায়গা থেকে বের হয়ে আসলে তার স্বামী ভালো হয়ে যাবে। ভালো হলেও পিছনের ইতিহাস তাকে টেনে নিয়ে যাবে, পিছনের লোকগুলা তাকে তার জায়গা মতো টেনে নিয়ে যাবে। আবার শুরু হবে শারমিনের জীবনে নতুন করে অশান্তি। তাই শারমিনকে বলবো, তোমার হাজবেন্ড
ছেলে মেয়ের সঙ্গে দেখা করতে আসলে ওই দেখা পর্যন্তই। ঘরে যদি তুমি রাত্রি যাপন, হ্যাঁ শারমিন, তুমি যদি তোমার রাত্রি যাপন করতে চাও, তোমার সেই আগের মতো করে স্বামীকে নিয়ে সংসার করতে চাও, তাহলে কিন্তু তোমাকেও অনেক জবাবদিহি করতে হবে। তোমাকেও এর জন্য অনেক রকম জবাবদিহিতা পড়ে থাকবে। তাই বলবো, যা কিছু করবে ভেবে করো। বন্ধুরা, এই যে সবচেয়ে বাহাবা কোথায় দিয়েছিলাম শারমিনকে জানেন? যখন তিশা পরিবারের চরিত্রটা সে তুলে ধরেছিল, যেটা অনেক পুরুষ আমরা দেখেছি, আরও দুজন এক্স পুরুষ এখান থেকে নীরবে নিভৃতে বেরিয়ে চলে গিয়েছে, তারা কখনো আসল রূপটা তুলে ধরতে পারেনি। বাট শারমিন স্টিল নাও তাদের পরিবারের সঙ্গে থেকে, তাদের পরিবারের সাপোর্ট নিয়ে, তাদের পরিবারের বড় ছেলের চরিত্র তুলে ধরেছে। শুধু এটা বড় ছেলের চরিত্রই নয়, এটা তাদের জেনেটিক সমস্যা বিগত দিনের বোনদের, বিগত দিনে তার বাবার চরিত্র টানলে সেটাই মিল খায়। তারপরেও শারমিনকে সবাই তোয়াজ করে যাচ্ছে। কেন জানেন? শারমিন এসব ফাঁস করে দিয়েছে, আরও কিছু যাতে ফাঁস না করে, তার জন্যই কিন্তু এখন শারমিনকে সবাই তেল মাখছে, শারমিনের পাশে সবাই দাঁড়িয়েছে। কারণ এর আগেও শারমিনের সঙ্গে শাহিনের অনেক রকম যখন ঝগড়া হয়, তখন এই শারমিনকে নিয়ে অনেক রোস্টিং করেছে স্বয়ং এই যে তিশাই করেছে। সেই সঙ্গে শারমিনের শাশুড়ি, শারমিনের হাজবেন্ড, তারাও কিন্তু এই শারমিনকে নিয়ে পিছপা হয়নি কোনো রকম রোস্টিং করতে, কিংবা তার চরিত্র, তার সবকিছু তার কি বলবো, সে কাজ করে খায় না, সে কুড়ে, সে দেখতে অসুন্দর, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেছে। এক কথায় কুচ্ছা রটিয়েছে। কিন্তু এবার কেন সবাই উদাসীন? কারণ এবার শাহিন সত্যি এমন কোনোভাবে কট খেয়েছে, যেটা থেকে বের হতে সমাজে এবং গ্রামে মুখ দেখাতে কেউ পারছে না। সেখানে শুধু প্রশ্রয় দিয়েছে এই শাহিনের মা আর খুকি আজ এসে বলছে, কারোর সংসারে নাক গলানো পুরুষ হয়ে আমি মেয়ে হয়ে আমি পুরুষের পাশে থেকেছি, রাগ করে যায়নি। খুকি এগুলা দিয়ে কি বোঝাতে চাইছে? খুকি যদি আজ এই শাহিনের মতো হাজবেন্ড পেত, তাহলে খুকির পরিস্থিতি আরো অনেক আগেই খারাপ হয়ে যেত। কারণ খুকি কোনো কিছু মেনে নেওয়ার মেয়ে না, যেটা শারমিন মাত্র এক সপ্তাহ না যেতেই এখনই সে তার হাজবেন্ডের ব্যাপারে উদাসীন হয়েছে। মালয়েশিয়ায় যাওয়ার পরে সমস্ত খরচ শারমিন চালিয়েছে, এবং এখনো স্টিল নাও এই যে শাহিন কুতকুত কেন করছে শারমিনের কাছে যাওয়ার জন্য, শারমিন কি সেটা বুঝতে পারছে? তার টাকা দরকার। তাকে এখন কেউ টাকা দিয়ে সাহায্য করছে না, হয়তোবা 3 বেলা খেতে পাচ্ছে, কিন্তু জুয়া খেলার জন্য দরকার টাকা, মদ খাওয়ার জন্য, নেশা করার জন্য দরকার টাকা। সেই টাকার যোগান এখন কেউ দিচ্ছে না, খুকিও বন্ধ করে দিয়েছে। নানাভাবে খুকিকে চাপ সৃষ্টি করা হচ্ছে। খুকি গ্রামে এখন যতই বলুক আমার দ্বারা আমাকে গ্রামের লোকজন ভালোবাসে, কিন্তু কতটা ভালোবাসে খুকি নিজেই বলেছে যে সে গ্রামে ওদের সঙ্গে কেউ মেশে না, গ্রামের লোকজন ওদের বাড়ি আসে না, শুধু ওদের বাড়ির লোকজনই ওদের সবকিছু। তো বুঝতেই পাচ্ছেন, শাহিনের এখন টাকা দরকার, তাই শারমিনের কাছে যেতে চাইছে, শারমিনের সঙ্গে আবার মিলন ঘটাতে চাচ্ছে। কারণ শারমিন হলো টাকার গাছ, শাহিনের টাকার গাছ। শাহিন জানে যে এখানে ঝাঁকি দিলে টাকা বের হয়। দোকান খেয়েছে শারমিনের মালয়েশিয়া যাওয়া আসা সহ সমস্ত খরচ চালিয়েছে, গয়না গাটি, সংসার। এই বিয়ে 4 বছর ধরে যখনই সে এই যে চ্যানেল খুলে দিয়েছে, তখন হতে যত ইনকাম, সমস্ত ইনকামের টাকা হয়তোবা শারমিন একটু গুছিয়েছে, টাকা পয়সা একটু রেখে দিয়েছে। সচেতন মেয়ে, শিক্ষিত মেয়ে, এই জন্য সে স্বপ্ন দেখে ছোটোখাটো একটা জমি কিনবে, গ্রামের একটা কম দামি জমি কিনবে। তো যাই হোক, মোটা অঙ্কের টাকা তার চলে গিয়েছে শুধুমাত্র এই শাহিনের পিছনে। মাঝে মাঝে শাহিনের বাবাও যে এই শারমিনের কাছ থেকে 15, 20, 25 হাজার টাকা নিয়ে আসতো, বিগত দিনের ভিডিওতে আমরা দেখেছি সেটা। আর তখনই শারমিনের বাবা, যে শারমিনের শ্বশুর, বাবা নয় সরি, যে বিভিন্নভাবে এই ছেলে হওয়ার পর মাঝে মাঝেই দেখতাম যেত, তখন কিন্তু শারমিনের কাছ থেকে 15, 20 হাজার টাকা নিয়ে আসতো। তো
এই টাকাগুলো এখন পাচ্ছে না বিধায় শারমিনের কাছে তার শাশুড়ি খারাপ হয়ে গিয়েছে, তার শ্বশুরও খারাপ হয়ে গিয়েছে। যদি ভালো হতো এরা, যদি ভালো হতো এরা, এই শ্বশুর শাশুড়ি শারমিনের সঙ্গে এসে দেখা করত। শুধু ননদরা কেন তেল মাখাচ্ছে বলেন তো? এই ননদরা তেল মাখিয়ে শারমিনের মুখটা ঠান্ডা করেছে, যে বেশি কিছু বলিস না, বললে শুধু ভাইয়ের দোষ বল, তাও এমনভাবে বলিস যেন পিঠটা রক্ষা হয়, বংশটা রক্ষা হয়। তো যাই হোক বন্ধুরা, শারমিনের কথা আমরা আরও পরে আরও কিছু দেখে তারপরে না হয় বলবো। তো আজ তো পরিষ্কারই হয়ে গেল যে তার জামাইয়ের ব্যবহার কতটা নিকৃষ্ট, কতটা খারাপ, যে অন ক্যামেরায় এসে অপরিচিত মহিলাদের রোস্টিং যারা করে তাদেরকে যাতা ভাষায় গালিগালাজ করছে, যাতা ভাষা দেখিয়ে সে কথা বলছে। তাহলে ঘরের বউ ঘরের লোকজনের সঙ্গে কেমন ব্যবহার করে সেটা আর বুঝতে কারণ বাকি নেই। চলুন যাওয়া যাক। এই যে গাড়ি কিনেছে বাপ্পি, তার উদ্দেশ্যে কিছু কথা বলি। বাপ্পি গাড়ি কিনেছে কার টাকায়, কিসের টাকায়, কোন টাকায়, নিশ্চয়ই আপনাদের জানার খুব ইচ্ছে। অবশ্যই বাপ্পি এই যে টাকাটা এককালীন তুলেছে সেটা হলো, আপনাদের আগেই বলেছিলাম, বাপ্পি একটা ইন্স্যুরেন্সে জব করতো, যেটা সে ব্যাংক হিসাবে চালিয়েছিল। ওখানে তার মার নামে একটা জীবন বীমা খুলেছিল। তার মায়ের মৃত্যুর পর সেই জীবন বীমার টাকাটা সে তুলেছে। টাকার এমনটা হতে পারে 15-17 লাখ এরকম। তো এই যে 15-17 লাখ টাকা দেখে তারা হতভম্ব হয়ে গিয়েছে, কিংবা এটা সামলাতে পারেনি। বাট এটা নমিনি, যেহেতু বাপ্পি নিজে খুলেছে, নমিনিটা নিজের নামেই রেখেছে। তো মা যখন মরে গিয়েছে, সার্টিফিকেট জমা দেওয়ার পর একমাত্র নমিনি ওখানে ছিল বাপ্পি। যেহেতু ইন্স্যুরেন্সে বাপ্পি কাজ করতো, জীবন বীমা বাপ্পি করিয়েছে, সেখানে সে ভুল করেও তার নিশিকে জড়ায়নি। এটা সে নিজেই একমাত্র নমিনি ছিল, যার জন্য টাকাটা তুলতে তার অসুবিধা হয়নি। তারপরে এই যে টাকা তোলার যে ফাঁক ফোকর, কোথায় কি লাগবে না লাগবে, যেহেতু সে ইন্স্যুরেন্সে কাজ করতো, এটা কোনো ব্যাপারই ছিল না। আপনাদের জ্ঞানার্থে কথাটা বলি, জীবন বীমা করতে আপনার বয়স 55 বছর পর্যন্ত আপনি করতে পারবেন, তার ঊর্ধ্বে গেলে আপনি করতে পারবেন না। তো এই যে নাজমা আন্টি যিনি মারা গিয়েছেন, তিনি 62 বছরে মারা গিয়েছেন। অর্থাৎ এই যে এই ইন্স্যুরেন্সটা কত বছর ধরে চলেছে তা আমি বলতে পারবো না, কিংবা সেটা তখন শোনার মতো মাথায় আসেও নি। তো যাই হোক বন্ধুরা, এটা শিওর যে এই যে ইন্স্যুরেন্সের টাকাটা, জীবন বীমার টাকাটা তুলেই কিন্তু বাপ্পি এই গাড়িটা কিনেছে। অর্থাৎ বলতেই হয়, ইসলামী শরিয়া মোতাবেক যদি ভাগ করা হয়, এই টাকার ভাগ কিন্তু নিশিও। তো বাপ্পি যেহেতু নিশিকে এখানে নমিনি করেনি, এককভাবে বাপ্পি উঠিয়েছে, তাহলে বলতে হয় এই গাড়ির ভাগটাও কিন্তু নিশির আছে। অর্থাৎ ওই যে আমাদের কলাবতী বলেছিল না, আমাদের বংশের কেউ গাড়ি কেনেনি, এটা আমাদের বংশে প্রথম, তোদের বংশের প্রথম জমিদারি তো তোরা, তোদের বংশের চারিপাশে টিনের ঘর, তোর বংশ না তো, তোর তো বাবাই নেই, তোর বংশ পরিচয় কি তা জানি না, তোর কথিত বাবা। তোমার কথিত বাবার চারিপাশে কে দোতলা করেছে? চারিপাশে টিনের ঘর। ওই যে আমার দাদু বাড়ি, ওই যে আমার ছোট দাদু, ও যে আমার চাচু বাড়ি, সবগুলো টিনের ঘর। তাহলে তোমার সেই কথিত বাবার প্রথম গাড়ি তো তোমরাই, আর ওটা হলো বংশীয় গাড়ি। যেহেতু ওটা তোমার দাদির, কথিত দাদির টাকায়, জীবন বীমার টাকায় কেনা, ওখানে নিশিরও অংশ আছে। তাহলে ওটা কি হলো, ওটা ওই গাড়িটার অংশ নিশিও পাবে। বন্ধুরা, তো পরিষ্কার হয়ে গেল যে এই যে গাড়ি কিনেছে, এটা হলো জীবন বীমার টাকা দিয়ে বাপ্পি কিনেছে। তো গাড়িটা আসলে শোরুম থেকে কিনেছে না গাড়িটা সেকেন্ড হ্যান্ড, সেটা এখনো বোঝা দুষ্কর। কারণ শোরুমের যদি সিগনেচার থাকে যে তাদের গাড়ি তাদের শোরুম থেকে কিনেছে, নতুন কিনেছে, তো 2-1 দিন রুট পারমিট ছাড়াই কিন্তু গাড়ি বের করা যায়। রুট পারমিট কিংবা নাম্বার দরকার হয় না, যদি শোরুম থেকে তাদের দেওয়া থাকে যে কিনে নিয়েছে। তাই এক্ষেত্রে বলাটা আসলে দুষ্কর, নতুন না পুরানো। তো বন্ধুরা, এদিকে মিমকে কি বলবো বলেন তো?
ওই যে একটা গান আছে না, মোরা এক ঘাটিতে রাঁধতে পারি মোরা, আর এক ঘাটি খাই মোদের সুখের সীমানায়, বাবু সালাম বাড়ি ভাই। সেরকম আর কি। গানটিও কিন্তু এই যে বাইদানিদের নিয়ে গাওয়া, বাইদানি কোন একটা সিনেমার গান বোধ হয়। তো যাই হোক, এই যে এদের এইসব যে এখানে রান্না হচ্ছে, যে খেয়ে আসছে, এই রান্না হচ্ছে আরেক জায়গায় যেয়ে সেটা নিয়ে যেয়ে খাচ্ছে, মানে কোথায় রান্না হচ্ছে, কোথায় খাচ্ছে, কোথায় কি করছে, মানে এদের সুখের সীমা নাই। তো এই গানটা কেন যেন এদের দেখলে খুব মনে পড়ে, বাইদানি পরিবার যাদের কোনো স্থায়িত্ব নেই, খাওয়া নাওয়া কোনো ঠিক ঠিকানে নেই, আজ এই ঘাটে তো কাল ও ঘাটে, আজ এই ঘরে তো কাল ও ঘরে। এই যে মিমের অবস্থাও ঠিক তেমন হয়েছে, পেটে বাচ্চা নিয়ে মিম যেভাবে ঘোরাফেরা করছে আর পায়ে ব্যথা করে এবাড়ি ওবাড়ি মেলা সব ছুটে বেড়াচ্ছে, দেখে সত্যি হাসি পায়। শুধুমাত্র ঘরের কাজ করতে গেলে তার পেইনটা বেড়ে যায়, কারণ ঘরে তো আছেই। ঘরে কে আছে? ওই যে আমি সাহেব নামি রে গোলাম, শুধু হুজরানি হুজরানি করে গেলাম। অর্থাৎ হুজরানি বলতে কাকে বুঝিয়েছি বুঝতে পারছেন তো? মিমকে। মিমকে হুজুর হুজুর তো বলা যায় না, হুজুর হুজুর করে গেলাম তা না বলে হুজরানি বললাম, এই জন্য যে মিমকে হুজরানি করতে করতে যে হুজুর মহা হুজুরিনী বলেন, মহা হুজুরিনী বলেন, যাহা বলিবেন তাহাই করিব, সেই অবস্থা করতে করতে বাবুর জীবনটা শেষ হয়ে যাচ্ছে। বাবুর বংশধর আছে, বাবুর খুশিতে তালমাতাল করছে, বাবুকে রাত্রে পাঠাচ্ছে, দিনে পাঠাচ্ছে, মেয়ে আনতে পাঠাচ্ছে, এখানে পাঠাচ্ছে, ওখানে পাঠাচ্ছে, হাফ প্যান্ট পরে বাবু ঘোরাফেরা করে বেড়াচ্ছে ঠিক ম্যাথরের মতো। হাফ প্যান্ট পরে ম্যাথরের মতো ঘোরাফেরা করছে রাজকে ফলো করে। রাজও যে হাফ প্যান্ট করে শ্বশুর বাড়ি আসে, হাফ প্যান্ট পরে। রাজ তো ঢাকায় থাকে, রাজকে মানায়। গ্রামে গিয়েছো, গ্রামের চালচলনের মধ্যে থাকবে না? গ্রামের লোক এই যে তোমাদের এসব চালচলন যে সহ্য করছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। সত্যি ওই গ্রামবাসীকে ধন্য ধন্য করতে হয় যে তোমাদের তুলোধনা এখনো করছে না, তুলোধনা এখনো করছে না। বন্ধুরা, আজ আর তেমন কিছু বলবো না, সামনে আরো চমৎকার কিছু তথ্য